প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সিলেবাসের প্রথম যে অধ্যায়টি রয়েছে সেটি হলো প্রখ্যাত সাহিত্যিক আশাপূর্ণা দেবী রচিত কুমকুম গল্প সংকলন গ্রন্থের অন্তর্গত জ্ঞানচক্ষু নামক ছোট গল্পটি। জ্ঞানচক্ষু শব্দের অর্থ হলো অন্তর্দৃষ্টি। এই গল্পের প্রধান চরিত্র তপন। তপনের কিভাবে জ্ঞানচক্ষু অর্থাৎ অন্তর্দৃষ্টি খুলে গিয়েছিল সমগ্র গল্পটি আলোচনা করলে তোমাদের সুস্পষ্ট ধারণা হবে। যেহেতু তোমরা মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা রয়েছ, তোমাদের কথা মাথায় রেখে এই ভিডিওতে সমগ্র গল্পের আলোচনার সাথে কোন লাইন থেকে কি প্রশ্ন আসে, শব্দের অর্থ কি ইত্যাদি সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। কাজেই তোমরা টেক্সট বইটি খুলে বসো, একটা পেন বা পেন্সিল হাতে নাও, যে লাইনগুলো বলবো অত্যাধিক গুরুত্বপূর্ণ সেই লাইনগুলোর তলায় আন্ডারলাইন করবে এবং যে মানেগুলো বলে দিব সেই মানেগুলো পাশে লিখে নেবে। বছরের শুরু থেকে ভালো মতন করতে হবে যাতে পরবর্তীকালে স্কুলের টেস্ট পরীক্ষা এবং মাধ্যমিক পরীক্ষাতে কোনো অসুবিধার সম্মুখীন তোমরা না হও। এবার আসা যাক আমাদের গল্পের মূল আলোচনায়। প্রখ্যাত সাহিত্যিক আশাপূর্ণা দেবী রচিত একটি ছোট্ট গল্প জ্ঞানচক্ষু। কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। এখান থেকে প্রশ্ন আসে, তপনের চোখ মার্বেল হয়ে গেল, কার চোখ মার্বেল হয়ে গেল? উত্তর পাচ্ছি আমরা তপনের। এই তপন হলো আমাদের গল্পের প্রধান চরিত্র। আর মার্বেল হয়ে যাওয়া বলতে বোঝাচ্ছে বিস্মিত হয়ে যাওয়া বা হতবাক হয়ে যাওয়া। কেন তপনের চোখ মার্বেল হয়ে গেল আমরা পরের লাইনগুলো পড়তে গেলেই বুঝতে পারবো। বলেছে, নতুন মেসোমশাই মানে যার সঙ্গে এই কদিন আগে তপনের ছোটো মাসির বিয়ে হয়ে গেল, দেদার ঘটাপটা করে, সেই তিনি নাকি বই লেখেন। ঘটাপটা শব্দের অর্থ হলো বিরাট ধুমধাম। এখান থেকে আরেকটা প্রশ্ন আসে, সেই তিনি নাকি বই লেখেন, এখানে কার কথা বলা হচ্ছে? আলোচ্য গল্পের প্রধান চরিত্র তপনের নতুন মেসোমশাইয়ের কথা বলা হচ্ছে। এই নতুন মেসোমশাইয়ের সাথে তপনের ছোট মাসির কিছুদিন আগে বিবাহ সম্পন্ন হয়েছিল। সেসব বই নাকি ছাপাও হয়। অনেক বই ছাপা হয়েছে মেসোর। তাহলে অনেক বই কার ছাপা হয়েছে? মেসোমশাইয়ের। এখান থেকে কিন্তু এমসিকিউ প্রশ্ন তোমাদের আসতে পারে। তার মানে এই লাইনগুলো থেকে বুঝতে পারলাম তপনের মেসোমশাই একজন লেখক। তার মানে তপনের নতুন মেসোমশাই একজন লেখক, সত্যিকার লেখক। এই লাইনটা তুলেও প্রশ্ন দেয়, সত্যিকার লেখক। লাইনটি কোথা থেকে নেওয়া হয়েছে? কোন লেখকের কথা এখানে বলা হচ্ছে? তাহলে কোন লেখক হবে? তপনের ছোট মেসোমশাইয়ের কথা বলা হচ্ছে। জলজন্ত একজন লেখককে এত কাছ থেকে কখনো দেখেনি তপন। দেখা যায় তাই জানতো না। লেখকেরা যে তপনের বাবা, ছোট মামা বা মেজ কাকুর মতো মানুষ, এ বিষয়ে সন্দেহ ছিল তপনের। কোন বিষয়ে সন্দেহ থাকার কথা বলা হচ্ছে? আসলে তপন মনে করত যে লেখক যারা হয় তারা অত্যন্ত অসাধারণ এবং তাদের মধ্যে বিভিন্ন গুণাবলী রয়েছে যা সাধারণ মানুষের যে গুণ সেইগুলো থাকে না। অর্থাৎ সাধারণ মানুষের থেকে পুরোপুরি আলাদা টাইপের লেখকেরা হয়ে থাকে। কিন্তু সামনাসামনি যখন দেখলো তখন তখন কিন্তু তপনের সম্পূর্ণরূপে এই বিষয়ে সন্দেহটা দূর হয়েছিল। তাই পরের লাইনে বলেছে, কিন্তু নতুন মেসোকে দেখে জ্ঞান চক্ষু খুলে গেল তপনের। তাহলে কাকে দেখে তপনের জ্ঞান চক্ষু খুলে গেল? নতুন মেসোমশাইকে দেখে। এখান থেকে তোমাদের এমসিকিউ প্রশ্ন কিন্তু আসে। তাহলে এই লাইনটা থেকে আমাদের আলোচ্য গল্পের তপনের প্রথম জ্ঞানচক্ষু খুলে দেওয়ার নিদর্শন পেলাম। তপন বুঝতে পারল আসলে লেখকেরা কিন্তু তার বাবা, ছোট মামা, কাকার মতন রক্ত চামড়ার একজন সাধারণ মানুষ হয়ে থাকে। আশ্চর্য, কোথাও কিছু উল্টোপাল্টা নেই, অন্যরকম নেই, একবারে নিছক মানুষ
এখান থেকেও প্রশ্ন আসে, একেবারে নিছক মানুষ, কার কথা বলা হচ্ছে? তপনের ছোট মেসোমশাইয়ের কথা বলা হচ্ছে। সেই ওদের মতোই দাড়ি কামান, সিগারেট খান, খেতে বসেই, আর ব্যাস, এত কখনো খাওয়া যায় বলে অর্ধেক তুলিয়ে দেন। চানের সময় চান করেন এবং ঘুমের সময় ঘুমন। তাহলে তপন একদম ভালো মতন বুঝতে পারছে যে একটা লেখক সাধারণ মানুষের মতনই জীবনযাপন করেন। প্রয়োজনে দাড়ি কামান, সিগারেট খান, খেতে বসে, যদি বেশি খাবার হয়ে যায় তাহলে অর্ধেক তুলে নিতে বলেন, স্নানের সময় স্নান করেন এবং ঘুমানোর সময় কিন্তু তিনি ঘুমোনো। তাছাড়া ঠিক ছোট মামাদের মতোই খবরের কাগজের সব কথা নিয়ে প্রবলভাবে গল্প করেন, তর্ক করেন, আর শেষ পর্যন্ত এ দেশের কিছু হবে না বলে সিনেমা দেখতে চলে যান। কি বেরোতে বেরোন সেজে গুজে, এ দেশের কিছু হবে না বলে সিনেমা দেখতে চলে যান। কার কথা বলা হচ্ছে? তপনের ছোট মেসোমশাইয়ের কথা বলা হচ্ছে। এরকম টুকরো টুকরো প্রশ্ন তোমরা কিন্তু খুঁটিয়ে পড়বে মাধ্যমিক পরীক্ষার জন্য। মামার বাড়িতে এই বিয়ে উপলক্ষেই এসেছে তপন, আর ছুটি আছে বলেই রয়ে গেছে। তাহলে আমরা বুঝতে পারলাম তপন মামার বাড়িতে এসেছে ছোট মাসির বিয়ে উপলক্ষে, আর ছুটিটা অত্যাধিক লম্বা হওয়ার কারণে তপন তার মামার বাড়িতেই থেকে গেছেন। ওদিকে মেশোরও নাকি গরমের ছুটি চলছে, তাই মেশো শ্বশুর বাড়িতে এসে রয়েছেন কদিন। তাহলে এখান থেকে একটা প্রশ্ন রয়েছে, তাই মেশো শ্বশুর বাড়িতে এসে রয়েছেন কদিন? কেন মেসোমশাই শ্বশুর বাড়িতে রয়েছেন? কেননা মেসোমশাইয়ের গরমের ছুটি চলছিল। আসলে পরের লাইনগুলোতে আমরা জানব তপনের ছোট মেসোমশাই একজন কলেজের অধ্যাপক, কলেজের ছুটি চলছিল, সেই সময় গরমের ছুটি চলছিল। পরের লাইনে আমরা জানবো আরও। তাই অহরহই জলজন্ত একজন লেখককে দেখবার সুযোগ হবেই তপনের। অহরহই শব্দের অর্থ হলো দিনরাত বা সব সময়, আর সেই সুযোগেই দেখতে পাচ্ছে তপন। লেখক মানে কোনো আকাশ থেকে পড়া জীব নয়, তপনদের মতোই মানুষ, তপনদের মতোই মানুষ। এখানে কার কথা বলা হচ্ছে প্রশ্ন আসতে পারে। উত্তর কি? তপনের ছোট মেসোমশাই। তবে তপনেরই বা লেখক হতে বাধা কি? এতদূর পড়লাম, পড়ার পর পরের যে লাইনগুলো রয়েছে সেই লাইনগুলো যদি পড়ি তাহলে এই গল্পের মাথামুন্ডু কিচ্ছু বুঝতে পারবে না। তাই আমরা একটু নিচের দিকে নামবো। নিচের দিকে নেমে, অর্থাৎ তোমাদের বইয়ের ঠিক পরের পৃষ্ঠা যদি যাও তাহলে পরের পৃষ্ঠার ঠিক এই অংশটা থেকে তোমরা এখন পড়ো আমার সাথে সাথে, তাহলে বুঝতে পারবে। এই কথাটাই ভাবছে তপন দিন রাত। এখান থেকেও প্রশ্ন আসে, এই কথাটাই ভাবছে তপন দিন রাত। কি ভাবার কথা বলা হচ্ছে? তাহলে তপনের যে এরকম সামনাসামনি যখন দেখেছে একজন লেখককে, তার মতনই রক্ত চামড়ার মানুষ, তাই তপন এই কথাটা দিনরাত ভাবছে। মানে তপনও তো লেখক হতে পারে, তাই না? তপনেরই বা লেখক হতে বাধা কি? এই কথাটাই কিন্তু তপন দিন রাত ভেবে চলছে। ছেলেবেলা থেকেই তো রাশি রাশি গল্প শুনেছে তপন, আর এখন বস্তা বস্তা পড়ছে। কাজেই গল্প জিনিসটা যে কি সেটা জানতেই তো বাকি নেই। শুধু এইটা জানা ছিল না সেটা এমন সহজ মানুষেই লিখতে পারে। নতুন মেসোমশাইকে দেখে জানলো সেটা। তবে আর পায় কে তপনকে? দুপুরবেলা সবাই যখন নিথর তখন তপন আস্ত একটা হোম টেক্সটের খাতা, আর কি বিয়ে বাড়িতেও যেটা মা না নিয়ে ছাড়েনি, আর কলমটি নিয়ে 3 তলার সিঁড়িতে উঠে গেল। এই লাইনটা থেকে প্রচণ্ড কোশ্চিন পাবে তোমরা। তপন কি নিয়ে 3 তলার সিঁড়িতে উঠে গিয়েছিল? একটা খাতা, হোম টেক্সটের খাতা, আর একটা কলম। আবার এই প্রশ্নটাও আসে, তপন একটা খাতা এবং কলম নিয়ে, এমসিকিউ প্রশ্ন,
কত তলার সিঁড়িতে উঠে যায়? 2, 3, 4, তাহলে 3 তলার সিঁড়িতে উঠে যায়। উঠে গিয়ে কী করলো দেখা যাক। আর তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, একা আসনে বসে লিখেও ফেললো আস্ত একটা গল্প। এই লাইনটা থেকেও প্রশ্ন দেয়, একা আসনে বসে লিখেও ফেললো আস্ত একটা গল্প, তাৎপর্য বিশ্লেষণ করো, এরকম টাইপের প্রশ্ন দেয়। একাসন বলতে বোঝায় একভাবে বসে থাকা। তার মানে লেখক 3 তলা সিঁড়িতে উঠে তার হোম টেক্সটের খাতা এবং কলম নিয়ে লেখালেখি করা শুরু করে দিয়েছিল একটা আস্ত একটা গল্প, ঠিক একভাবে বসে, কোনো নড়াচড়া করছিল না সে। তারপর লিখতে লিখতে উঠে যাওয়া সেটাও করেনি, তাই একভাবে বসে একটা গল্প লিখে ফেলে। লেখার পর যখন পড়ল, গায়ে কাঁটা দিয়ে উঠল তপনের। গায়ে কাঁটা দিয়ে উঠল তপনের। কেন তপনের গায়ে কাঁটা দিয়ে উঠল? নিজের লেখা পড়ে আশ্চর্য হয়ে গিয়েছিল তপনের। মাথার চুল খাড়া হয়ে উঠল। কার মাথার চুল খাড়া হয়ে উঠল? তপনের। এই লাইনগুলো কিন্তু দাগিয়ে নিও, এখান থেকে প্রশ্ন আসে, খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন আসে। এই যে সত্যি হুবহু গল্পের মতো লাগছে, তার মানে সত্যি একটা গল্প লিখে ফেলেছে তপন। তার মানে তপনকে এখন লেখক বলা চলে। কি আনন্দ তপনের হচ্ছে এখন, যে তপন লেখকের মতন একটা তো আস্ত গল্প লিখে ফেলেছে, তার মানে নিশ্চয়ই তপনকে এখন সবাই লেখক বলবে। তপনের মনে কিন্তু মহা আনন্দের সৃষ্টি হয়েছে। হঠাৎ ভয়ানক একটা উত্তেজনা অনুভব করে তপন, আর দুধ দিয়ে নিচে নেমে এসে ছোট মাসিকেই বলে বসে, ছোট মাসি একটা গল্প লিখেছি। ছোট মাসি একটা গল্প লিখেছি। বক্তা হচ্ছে তপন, পাশে লিখে রাখবে, ব্র্যাকেটে কিন্তু লিখে রাখবে বক্তা তপন। ছোট মাসি ওর চিরকালের বন্ধু, তপনের চিরকালের বন্ধু কিন্তু ছোট মাসি, সেটা বোঝা গেল। কেন বলেছে? বয়সে বছর 8 বড় হলেও সমবয়সী, অর্থাৎ তপন এবং তার ছোট মাসির বয়সের পার্থক্য মাত্র 8 বছর, তাই সমবয়সী হওয়ার কারণে তাদের মধ্যে কিন্তু একটা চিরকালের বন্ধুত্ব থেকেই গেছে। কাজেই মামার বাড়ি এলে সব কিছুই ছোট মাসির কাছে, তাই এই ভয়ানক আনন্দের খবরটা ছোট মাসিকে সর্বাগ্রে দিয়ে বসে। তবে বিয়ে হয়ে ছোট মাসি যেন একটু মুরব্বি হয়ে গেছে। মুরব্বি বলতে বোঝায় মোড়ল। তাই গল্পটা সবটা না পড়েই একটু চোখ বুলিয়ে বেশ পিঠ চাপড়ানো সুরে বলে, ওমা এ তো বেশ লিখেছিস রে, কোনখান থেকে টুকলিফাই করিসনি তো? এত সুন্দর লিখেছে। কয়েকটা লাইন পড়ে উৎসাহ প্রদানের জন্য ছোট মাসি বাহবা দেওয়ার পর তাকে সন্দেহ প্রকাশ করে বলছে, তুই কোনো জায়গা থেকে এগুলো টুকলি করিসনি তো? ছোট মাসি ভালো হবে না বলছি। আরে বাবা খেপছিস কেন? জিজ্ঞাসা করছি, বই তো নয়। রোজ তোর ছোট মেসোমশাইকে দেখায়। রোজ শব্দের অর্থ হলো দাঁড়া। ছোট মেসোমশাইকে এই লেখাটা দেখায়, কেমন হয়েছে তিনি একটু বলুক, কারণ তিনি তো লেখালেখি করেন ইত্যাদি। এত দূর পড়লাম, পড়ার পর আবার আমরা ফিরে যাব ঠিক আগের লাইনগুলোতে, অর্থাৎ আগের পৃষ্ঠাতে যে লাইনটা আমরা শেষ করেছিলাম ঠিক তারপর থেকে আমরা আবার পড়তে শুরু করব। এতদূর পড়া হয়েছিল, তাহলে এখান থেকে স্টার্ট হবে এখন। মেসোমশাই কলেজের প্রফেসর। তাহলে মেসোমশাইয়ের হচ্ছে পেশা কী ছিল? তিনি কলেজের একজন প্রফেসর। এখন ছুটি চলছে, তাই সেই সুযোগেই শ্বশুর বাড়িতে রয়ে গেছেন কদিন। আর সেই সুযোগেই দিব্যি একখানি দিবানিদ্রা দিচ্ছিলেন। ছোট মাসি সেই দিকে ধাবিত হয়। তপন অবশ্য না করে প্রবল আপত্তি তোলে, কিন্তু কে শোনে তার কথা? তপন লজ্জা পাচ্ছে। তপন বলছে, না ছোটো মাসি না, কোনোভাবেই লেখাটা মেসোমশাইকে দেখিও না, তাহলে কি না কি ভাববে ইত্যাদি। তাই ফার্স্টের দিকে তপন প্রবল আপত্তি করলেও তার কথা কিন্তু ছোট মাসি শোনেননি। ততক্ষণে তো গল্প ছোট মেসোর হাতে চলে গিয়েছে, হইচই করে দিয়েছে ছোট মাসি তার ঘুম ভাঙিয়ে।
তপন অবশ্য মাসির এই হইচইতে মনে মনে পুলকিত হয়। মুখে আ আ করলেও হয়, কারণ লেখার প্রকৃত মূল্য বুঝলে নতুন মেশোই বুঝবে। রত্নের মূল্য জহুরির কাছেই। খুব ইম্পর্টেন্ট লাইন এটা। রত্ন বলতে এখানে বোঝাচ্ছে তপনের লেখা গল্পের কথা, আর জহুরি বলতে বোঝাচ্ছে লেখক মেশোয়ের কথা। লেখক মেশো তিনি কি করেন? লেখালেখি করেন। তাই তপনের যে লেখা গল্প কেমন হয়েছে না হয়েছে তিনি সেটা বুঝতে পারবেন, ঠিক যেইভাবে একজন জহুরি অর্থাৎ যে রত্ন পাথর চেনে, কোনটা খাঁটি পাথর কোনটা কেমন পাথর ইত্যাদি যারা চেনে তাদেরকে বলা হয়ে থাকে জহুরি। ঠিক জহুরির রত্ন চেনার মতো লেখক মেশো তপনের লেখা গল্পটি বুঝতে পারবে। এই আশা নিয়ে অত্যন্ত মনে উৎসাহের সাথে ছোট মাসি হইচই করতে করতে তার ছোট মেসোমশাইকে অর্থাৎ তপনের ছোট মেসোমশাইকে তপনের লেখা গল্পটি দেখায়। একটু পরেই ছোট মেসো ডেকে পাঠান তপনকে। একটু পরেই ছোট মেসো কাকে ডেকে পাঠান? এমসিকিউ প্রশ্ন। তপনকে ডেকে পাঠান এবং বোধ করি নতুন বিয়ের শ্বশুরবাড়ির ছেলেকে খুশি করতে বলে ওঠেন, তপন তোমার গল্প তো দিব্যি হয়েছে, একটু কারেকশন করে করে দিলে ছাপাতে দেওয়া চলে। আসলে কাঁচা হাতের লেখা তো, স্বরচিত গল্প তপনের কাঁচা হাতের লেখা, তাই লেখার মধ্যে কোনো শব্দের ভুল বা কোনো লাইন মিস্টেক হয়ে গিয়েছে ইত্যাদির কথা ভেবে তপনের ছোট মেসোমশাই বলেছে একটু কারেকশন অর্থাৎ একটু ঠিক করে তারপর ছাপাতে দিলে বেশ চলে। কথাটা কে বলেছে? তপনের ছোট মেসোমশাই তপনকে বলেছে। তপন প্রথমটা ভাবে ঠাট্টা, কিন্তু যখন দেখে মেসোর মুখে করুণার ছাপ তখন আহ্লাদে কাঁদো কাঁদো হয়ে যায়। তাহলে বাবু তুমি ওর গল্পটা ছাপিয়ে দিও, মাসি বলে। মেসোর উপযুক্ত কাজ হবে সেটা। এই লাইনটা থেকেও প্রশ্ন আসে, মেসোর উপযুক্ত কাজ হবে সেটা। কথাটি কে বলে? মাসি বলে। কোন কাজকে মেসোর উপযুক্ত কাজ হবে বলে মাসি মনে করেছে? তপনের স্বরচিত গল্প ছাপিয়ে দেওয়ার ব্যাপারটাকে মেসোমশাইয়ের উপযুক্ত কাজ হবে বলে তপনের মাসি মনে করেছেন। মেসো তেমনি করুণার মূর্তিতে বলেন, তা দেওয়া যায়। আমি বললে সন্ধ্যাতারার সম্পাদক না করতে পারবে না। ঠিক আছে তপন, তোমার গল্প আমি ছাপিয়ে দেব। সন্ধ্যাতারা হচ্ছে একটা পত্রিকা, যে পত্রিকার মধ্যে তপনের স্বরচিত গল্প ছাপার একটা সিদ্ধান্ত তপনের লেখক মেসোমশাই নিয়েছিল। আবার এখান থেকেও তোমাদের শর্ট কোশ্চেন দিতে পারে কনফিউশনের জন্য, তা দেওয়া যায়। এখানে কে এই কথাটি বলেছেন, কি দেওয়ার কথা বলা হচ্ছে? এরপর আসি পরের পেজে। বিকেলে চায়ের টেবিলে উঠে কথাটা, এই লাইনটা থেকেও তোমাদের প্রশ্ন আসে। 3 নম্বরের প্রশ্ন, কোন কথার বিকেলে চায়ের টেবিলে উঠে? আসলে তপনের স্বরচিত গল্পের কথা এবং সন্ধ্যাতারা পত্রিকায় ছাপানোর ব্যাপারের খবরটা বিকালে চায়ের টেবিলে ওঠে। বিকালবেলা তো সবাই চা খাচ্ছে, গোল হয়ে বসে আছে, বিভিন্ন গল্প টল্প হচ্ছে, সেই সময় এই কথাটা ওঠে। আর সবাই তপনের গল্প শুনে হাসে, কিন্তু মেসো বলেন, না আমি বলছি তপনের হাত আছে, চোখও আছে, নচেত এই বয়সের ছেলেমেয়েরা গল্প লিখতে গেলেই তো হয় রাজারানীর গল্প লেখে, নয়তো খুন জখম অ্যাক্সিডেন্ট অথবা না খেতে পেয়ে মরে যাওয়া এসব মাল মশলা নিয়ে বসে। তপনের তো নিতান্ত বালক, তাই বালকের মনের মধ্যে যা খেলবে সেটাই তো লিখবে, সেটাই তো স্বাভাবিক। কিন্তু এখনকার ছেলেমেয়েরা সেইভাবে গল্প বা স্বরচিত কিছু তৈরি করতে গেলেই হাত আটকে যায়। এই কারণে সন্দেহ প্রকাশ করে
তপনের মেসোমশাই বলেছে যে এখনকার বাচ্চারা বা ছেলেমেয়েরা যদি গল্প লিখতে চায় তাহলে কিন্তু উদ্ভট সব গল্প লেখে। তপন যে সেই দিকে যায়নি, ওর শুধু ভর্তি হওয়ার দিনের অভিজ্ঞতা আর অনুভূতির বিষয় নিয়ে লিখেছে। তার মানে তপনের যে স্বরচিত গল্পটা সেটা হলো স্কুলের ভর্তির অভিজ্ঞতা এবং তার মনের মধ্যে যে কী অনুভূতি হয়েছিল না হয়েছিল সেটা নিয়ে গল্পটা লিখেছিল। এটা খুব ভালো, ওর হবে। তপন বিহ্বল দৃষ্টিতে তাকায়। তপন হচ্ছে ফ্যালফ্যাল করে লেখক মেসোমশাইয়ের দিকে তাকিয়ে থাকে। তারপর ছুটি ফুরোলে মেসো গল্পটি নিয়ে চলে গেলেন। তপন কৃতার্থ হয়ে বসে দিন গোনে। এতদূর পড়ালাম, বাকি অংশটা আমি অলরেডি একটু আগে পড়িয়ে দিয়েছি। এরপরে নিচের দিকে যদি একটু নামি তাহলে ঠিক এই অংশটা থেকে এখন তোমাদের পড়তে হবে। কিন্তু গেলেনই যে কোথায় গল্পের সেই 68 ছাপার অক্ষরে গাঁথা চেয়ারটি, যার জন্য হা করে আছে তপন। মামার বাড়ি থেকে বাড়িতে চলে এসেও তপন সারা দিন রাত ভাবছে কখন মেসোমশাই খবরটি দিবে, তার স্বরচিত গল্প সন্ধ্যাতারা পত্রিকায় বের হবে, কত মানুষ পড়বে ইত্যাদি আশা, ইত্যাদি স্বপ্ন। কিন্তু তপন বাড়িতে এসেও দেখতে শুরু করে দিয়েছিল। এদিকে বাড়িতে তপনের নাম হয়ে গিয়েছে, কি নাম হয়ে গিয়েছে? কবি, সাহিত্যিক, কথাশিল্পী, এই নামগুলো কিন্তু হয়েছে। আর উঠতে বসতে ঠাট্টা করছে, তোর হবে, হ্যাঁ বাবা তোর হবে। তবু এইসব ঠাট্টা তামাশার মধ্যে তপন আরও 2-3টে গল্প লিখে ফেলেছে। এখান থেকে প্রশ্ন আসতে পারে যে ঠাট্টা তামাশার মধ্যে তপন কয়টি গল্প লিখে ফেলেছিল? 2-3টি গল্প লিখে ফেলেছিল। ছুটি ফুরিয়ে এসেছে, হোম টাস্ক হয়ে ওঠেনি, তবু লিখছে, লুকিয়ে লিখছে, যেন নেশায় পেয়েছে। মারাত্মক ইম্পর্টেন্ট লাইন এটা, যেন নেশায় পেয়েছে। লুকিয়ে লিখছে, কাকে কিসের নেশায় পেয়েছে প্রশ্ন আসে। তারপর ছুটি ফুরলো, রীতিমতো পড়া শুরু হলো। প্রথম গল্পটি সম্পর্কে একেবারে আশা ছাড়া হয়ে গেছে, বিষণ্ণ মন নিয়ে বসে আছে। এমন সময় ঘটল সেই ঘটনা। ছোট মাসি আর মেসো একদিন বেড়াতে এলো, হাতে এক সংখ্যা সন্ধ্যাতারা, অর্থাৎ সন্ধ্যাতারা পত্রিকা নিয়ে, একটি সন্ধ্যাতারা পত্রিকা নিয়ে হঠাৎ করে তার তপনের বাড়িতে ছোট মাসি এবং তার মেসোমশাই বেড়াতে এসেছিল। কেন? হেতু হচ্ছে কারণ। সন্ধ্যাতারা নিয়ে কেন? বুকের রক্ত ছলকে উঠে তপনের। তবে কি সত্যিই তাই? সত্যি তপনের জীবনের সবচেয়ে সুখের দিনটি এলো আজ। কিন্তু তাই কি সম্ভব? সত্যিকার ছাপার অক্ষরে তপন কুমার রায়ের লেখা গল্প হাজার হাজার ছেলের হাতে হাতে ঘুরবে। আমরা এখান থেকে বুঝতে পারলাম তপনের যে পদবী, সেই পদবীটা কি? সেই পদবী হচ্ছে রায়। পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে, তা ঘটেছে, সত্যিই ঘটেছে। সূচিপত্রের নাম রয়েছে, এখান থেকেও প্রশ্ন দেয়। সূচিপত্রের নাম রয়েছে, সম্পূর্ণটা লিখবে। প্রথম দিন ব্র্যাকেটে দিবে গল্প শ্রী তপন কুমার রায়। সারা বাড়িতে শোরগোল পড়ে যায়। তপনের লেখা গল্প পত্রিকায় ছাপা হয়েছে, ওর লেখক মেসো ছাপিয়ে দিয়েছে। পত্রিকাটি সকলের হাতে হাতে ঘোরে। সকলেই একবার করে চোখ বোলায় আর বলে, বারে চমৎকার লিখেছে তো। মেসো অবশ্য মৃদু মৃদু হাসেন, বলেন, একটু একটু কারেকশন করতে হয়েছে অবশ্য, নেহাত কাঁচা হাত তো। বক্তাকে কিসের কথা এখানে বলা হয়েছে? মাসি বলে, তা হোক, নতুন নতুন অমন হয়। বক্তাকে ছোট মাসি। ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ে। কিসের কথা? ওই কারেকশনের কথা।
বাবা বলেন, তাই না হলে ফট করে একটা লিখলো আর ছাপা হলো। তপন স্বরচিত গল্প লিখেছে এবং তার কাঁচা হাতের লেখার কারণে অত্যাধিক ভুলভ্রান্তি কিন্তু থেকেই গেছে। বাবা, কাকা, পরিবারের সবাই এটা কিন্তু সন্দেহ করেছিল, কিন্তু সামান্য কারেকশানের জন্য যখন এই কথাটা উঠে যে একটু একটু কারেকশান করে এটা ছাপা হয়েছে, তখন কিন্তু বাবা হঠাৎ করে বলে ফেলে, মানে তপনের বাবা হঠাৎ করে বলে ফেলে যে তাই বলি যে সে লিখলো আর এত তাড়াতাড়ি ছাপা হয়ে গেল, এটা তো অবাক হওয়া ছাড়া তো কিছু নয়, তাই নয়? মেজ কাকু বলেন, তা ওরকম একটি লেখক মেশো থাকা মন্দ নয়, আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম। কে বলেছে কথাটা? মেজ কাকু। ছোট মাসি আত্মপ্রসাদের প্রসন্নতা নিয়ে বসে বসে ডিম ভাজা আর চা খায়, মেশো শুধু কফি। তাহলে তপনের বাড়িতে এসে ছোট মাসি কী খেয়েছিল? ডিম ভাজা আর চা খেয়েছিল। আর মেশো কী খেয়েছিল? মেশো শুধুমাত্র কফি খেয়েছিল। আজ আর অন্য কথা নেই, শুধু তপনের গল্পের কথা আর তপনের নতুন মেশোর মহত্বের কথা। উনি নিজে গিয়ে না দিলে আর কি সন্ধ্যাতারার সম্পাদক তপনের গল্প করে আঙ্গুল দিয়ে ছুতো? অর্থাৎ তপন যদি নিজে নিয়ে গিয়ে সন্ধ্যাতারার সম্পাদকের কাছে এই গল্পটি দেখাতো, তাহলে কি সম্পাদক এরকম ছোট বয়সের যে কাঁচা হাতের লেখা সেটা পত্রিকাতে ছাপার সুযোগ কি দিত? এটাই সন্দেহ প্রকাশ করেছে। তপন যেন কোথায় হারিয়ে যায় এসব কথার মধ্যে। গল্প ছাপা হলে সে ভয়ঙ্কর আহ্লাদটা হওয়ার কথা, সে আহ্লাদ খুঁজে পায় না। 5 নম্বরের প্রশ্ন কিন্তু আসে এখান থেকে, সে আহ্লাদ খুঁজে পায় না। এখানে কার কথা বলা হয়েছে? লাইনটি কোথা থেকে নেওয়া হয়েছে? বক্তার আহ্লাদ অর্থাৎ আনন্দ খুঁজে না পাওয়ার কারণটি কি, লেখো। অনেকক্ষণ পরে মা বলেন, কই তুই নিজের মুখে একবার পড় তো তপন শুনি। বাবা, তোর পেটে পেটে এত? কে বলেন কথাটা? মা বলেন। এতক্ষণে বইটা নিজের হাতে পায় তপন। মা বলেন, কই পড়, লজ্জা কি, পড় সবাই শুনি। তপন লজ্জা ভেঙে পড়তে যায়, কেসে গলা পরিষ্কার করে, কিন্তু এ কি, এসব কি পড়ছে তপন? এ কার লেখা? এর প্রতিটি লাইন তো নতুন করা, অর্থাৎ সম্পূর্ণ লাইন যেন তপনের কাছে হচ্ছে নতুন নতুন মনে হচ্ছে, তপনের অপরিচিত। এর মধ্যে তপন কোথা? অর্থাৎ যে লেখাটি তপন লিখেছিল সেটা কিন্তু সে আর খুঁজে পাচ্ছে না। সম্পূর্ণ লেখাটাই, শুরু থেকে শেষ অবধি সম্পূর্ণ লেখাটাই মধ্যে তপনের ছোট মেসমশাই অদল বদল ঘটিয়েছেন। তপনের কাছে সেটা সম্পূর্ণরূপে অপরিচিত হয়ে উঠেছে। তপন কয়েকটা লাইন পড়তে বুঝতে পেরেছে যে এই লেখাটি তো তার নয়, এটা তো সম্পূর্ণরূপেই আলাদা রয়েছে। তার মানে মেশো তপনের গল্পটি আগাগোড়াই কারেকশন করেছেন, অর্থাৎ নতুন করে লিখেছেন নিজের পাকা হাতে কলমে। তপন আর পড়তে পারে না, বোবার মতো বসে থাকে। তারপর ধমক খায়, কিরে তোর যে দেখি পায়া ভারী হয়ে গেল। পায়া ভারী হয়ে যাওয়া এটা একটা বাগধারা, এর অর্থ হলো অহংকারী হয়ে যাওয়া। পরিবারের অন্যান্য সদস্যরা, মা তাকে আদেশ করছে যে তপন নিজের লেখাটা পড় দেখি। তপন আর পড়তে পারে না, সে বোবার মতন হতবাক হয়ে চুপচাপ থেকে যায়। এই কারণে বলা হচ্ছে যে তপনের অহংকারটা বেড়ে গিয়েছে। সবাই শুনতে চাইছে তবু পড়ছিস না, নাকি অতি আহ্লাদে বাক্যহারা হয়ে গেল? তপন গড়গড়িয়ে পড়ে যায়, তপনের মাথায় ঢোকে না সে কি পড়ছে, তবু ধন্যি ধন্যি পড়ে যায়। আর একবার রব ওঠে তপনের, লেখক মেশো তপনের গল্পটি ছাপিয়ে দিয়েছে। তপন যা পড়ছিল নতুন লেখা,
নতুন কারেকশন করে লেখাটি, সেটা একদম তপন কিচ্ছু বুঝতে পারছিল না। তবুও তপন নিজে লিখেছে বলে এই বিশ্বাসে পরিবারের অন্যান্য সদস্যরা তপনকে ধন্যি দিতে থাকে। তপন বইটা ফেলে রেখে চলে যায়। তপন ছাদে উঠে গিয়ে শার্টের তলাটা তুলে চোখ মোছে। তপন কি দিয়ে চোখ মুছছিল? শার্টের তলাটা দিয়ে চোখ মুছছিল। তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। এই লাইনটা থেকে তোমাদের কিন্তু 5 নম্বরের প্রশ্ন আসতে পারে। কেন তা জানে না তপনের। শুধু এ দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন, যদি কখনো লেখা ছাপাতে দেয় তো তপন নিজে গিয়ে দেবে। নিচের কাঁচা লেখা ছাপা হয় হোক, না হয় না হোক। তপন খুব মনে কষ্ট পেয়েছে তার এই লেখাটির এরকম অবস্থা পড়ে এবং এরকম অবস্থা বুঝে। তাই মনে মনে একান্তে গিয়ে গভীরভাবে সংকল্প করে যে কোনো দিন যদি লেখা ছাপাতে হয় তাহলে তপন আর অন্য কারো মাধ্যমে লেখাটা ছাপাবে না। সে নিজে লিখে নিজে গিয়ে সম্পাদকের কাছে সেই লেখাটি দেখাবে এবং পত্রিকায় ছাপানোর জন্য অনুরোধ করবে। এটা তপন ভেবে সংকল্প করে। সেটা পড়ে যদি সম্পাদক মনে করে যে পত্রিকাতে ছাপানো উচিত তবে ছাপাবে, না হয় না ছাপবে। তপনকে যেন আর কখনো শুনতে না হয় অমুক তপনের লেখা ছাপিয়ে দিয়েছে। তপনের খুব গায়ে লেগেছে কথাটা, যে তপনের ছোট মেসো অত্যন্ত সাহায্য করেছে তপনকে, তার লেখাটি ছাপিয়ে দিয়েছে ইত্যাদি। আর তপনকে যেন নিজের গল্প পড়তে বসে অন্যের লেখা লাইন পড়তে না হয়। তার চেয়ে দুঃখের কিছু নেই তার থেকে অপমানের। এইভাবে লাস্টের দিকে দ্বিতীয়বার তপনের জ্ঞানচক্ষু অর্থাৎ অন্তর্দৃষ্টির উদয় হয়েছিল। তপন বুঝতে পেরেছিল যে নিজের কাজ অবশ্যই নিজে করা উচিত, কারো অপেক্ষায় থেকে কারো ভরসায় থেকে সেই কাজটি করাটা উচিত নয়। এই ছিল আমাদের জ্ঞানচক্ষু গল্পের সমগ্র আলোচনাটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করো।